আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? তো আছি। আচ্ছা, আমরা এর পূর্বে রবার্ট ফ্রস্টের কবিতা পড়েছিলাম দুইটা। একটা হচ্ছে আপনার অ্যাপল পিকিং, আর হচ্ছে দ্য বিটসেস। এই দুইটা কবিতা পড়েছিলাম। আজকে মূলত আমরা পড়াশোনা করব আপনাদের ফোর্থ ইয়ারের নতুন দুইটা কবিতা। একটা হচ্ছে মেন্ডিং ওয়াল, আর একটা হচ্ছে দ্য রেড নট টেকেন। এই দুইটা কবিতা সম্পর্কে আলোচনা করব। ভাইয়া, ক্লাসটা কি রেকর্ড থাকবে? কেন, রেকর্ডের কি প্রয়োজন? পূর্বে কি ক্লাস রেকর্ড থাকতো? যদি পূর্বের ক্লাসগুলো আমাদের রেকর্ড থাকে তাহলে এই ক্লাসগুলো রেকর্ড থেকে যাবে। ভাইয়া শুধু আফটার অ্যাপেল পিকিং এটা না পড়ানো হয়েছে? দ্য বিটস শেষ পড়ানো হয় নাই? না না, সেটা পড়ানো হয় না। আচ্ছা, আমি একটু দেখে নিই তাহলে। ক্লাসটা অনেক লং হয়ে যাওয়াতে আপনি বলছিলেন এটা আরেকদিন নেবেন। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে ওই কবিতাটা ইনক্লুড করে নেব। আজকে আমরা মূলত মেন্ডিং ওয়াল আর নট টেকেন, এই দুটো কবিতার আলোচনা করি। সাউন্ড ক্লিয়ার আছে? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে আমার ফেসবুক আইডি থেকে। ক্লাস শেষ হলে ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দিয়ে দেবো। আচ্ছা, খেয়াল করবেন, মেন্ডিং ওয়াল এই কবিতাটা আমাদের রবার্ট ফ্রস্টের লেখা একটা কবিতা। আর এই কবিতাটা মূলত লিখেছেন যেহেতু রবার্ট ফ্রস্ট জন্মগ্রহণ করেছিল 1874 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন মূলত 1963 সালের দিকে। তিনি একাধারে একজন পোয়েট ছিলেন। মূলত আমেরিকান পোয়েট আমরা বলতে পারি ওনাকে। দেন 1963 সালে মারা গিয়েছিলেন ইউএসএ তে।
ইউএসএতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে মারা গেছেন। এবং এই যে লেখক, তিনি এটা লিখেছেন 1914 সালে। এই কবিতাটা 1914 সালে লিখেছিলেন এবং পাবলিশ করেছিল 1914 সালে। তিনি এটা পাবলিশ করেন তার একটা কাব্যগ্রন্থ, যেটা এর আগেও আমি পড়েছিলাম, নর্থ অফ বোস্টন। এই নর্থ অফ বোস্টনে তিনি মূলত এই কবিতাটা পাবলিশ করেন। এই কবিতাটা 45টা লাইন আছে, খুব বড় না। এটা একটা ফিলোসফিক্যাল পোয়েট্রি বা লিরিক পোয়েম। পাশাপাশি এই কবিতাটা হচ্ছে ব্লাঙ্ক ভার্সে লেখা। আমরা ব্লাঙ্ক ভার্স বলতে কি বুঝি, কেউ বলতে পারবেন? ভাইয়া, যেই কবিতার কোনো অন্ত মিল নেই, রাইম স্কিম থাকবে না ভাইয়া। তারপর আর কি? রাইম স্কিম থাকবে না, আর কি বলেন? জানা নাই? এই মুহূর্তে ভাইয়া মাথায় আসতেছে না। ফোর্থ ইয়ারে পড়তেছেন কেন? ফার্স্ট পিছনে ইয়ারে গিয়ে পড়েন। ফার্স্ট ইয়ারের বেসিক জিনিসগুলো জানা থাকতে হবে না? এদিকে এখনকার পড়া, ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছেন। ব্ল্যাঙ্ক ভার্স, একটা জিনিস শূন্য থাকে, দুইটা বিষয়, একটা মিটার থাকবে, একটা রাইম স্কিম, দুইটার মধ্যে একটা বিষয় শূন্য থাকবে, যেটাকে এই জন্য বলা হয় আনরাইমড আইএমবিক পেন্টামিটার। রাইম স্কিম থাকবে না, কিন্তু প্রত্যেকটা লাইন আইএমবিক পেন্টামিটারে লিখা হবে, মনে রাখবেন। তো মেন্ডিং ওয়াল ইজ এ ফেমাস পোয়েম রিটেন বাই রবার্ট ফ্রস্ট, আ ওয়েল নোন আমেরিকান পোয়েট। তিনি একজন, আমি বলেছিলাম যে আমেরিকান পোয়েট, এবং হি রোট ইট ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরি বলতে আমরা কি বুঝি, কোন সালটাকে বোঝানো হয়? 20th সেঞ্চুরি বলতে আমরা কোন সালটাকে বুঝিয়ে থাকি? কত থেকে কত সাল? 1900 থেকে 99 পর্যন্ত। 1900 থেকে 1999 না? আর কেউ? বলেন। 20th সেঞ্চুরি বলতে আমরা কি বুঝে থাকি? অ্যান্সার দিতে না পারলে বলবেন জানা নাই, চুপ করে থাকলে মিট কেটে দিব। বলেন, 20th সেঞ্চুরি বলতে আমরা কি বুঝি? ভাইয়া 1901 থেকে 2000 সাল। 1999। 1900 থেকে 1999? 1901 থেকে 1999। রং অ্যান্সার। আর কেউ? ভাইয়া 1900 থেকে 2000। ভাইয়া 1901 থেকে 2000 সাল। রং অ্যান্সার। তাহলে ভাইয়া 1900 থেকে 1999। মানে হবে কোনটা, কনফিডেন্সের সাথে বলেন। এটা তো অজানার কিছু না, কতবার আলোচনা করছি, করি নাই? ভাইয়া 1901 থেকে 2000 সাল। 1901 থেকে 2000, এটাই তো। এই বিষয়গুলো কি আলোচনা করেছি ক্লাসে? জি ভাইয়া। ভাইয়া তাহলে এখন বলতে পারতেছেন না কেন? 20 সেঞ্চুরি বলতে তো এর আগের শতাব্দীটাকে বোঝায় না? হ্যাঁ, সেটা কত? 1920 শতাব্দী হলে তো ভাইয়া 1901 থেকে 1999 বা 2000 পর্যন্ত হচ্ছে। আপনি বলতেছেন 1901 থেকে 2000 বা 1999, একটা বলেন। 2000 নাকি 1999? 2000।
ভাইয়া 2000। আচ্ছা 2000, যদি আমি 2000 ধরি, তো আমরা জানি পরের সাল পরের হচ্ছে সংখ্যাটা হিসাব করা হয়। তো 2000 ধরলে 2000-এর সাথে এক যোগ করলে তো 21 হয়ে যায়। তাহলে কি 20 শতক হইলো না 21 শতক হয়ে গেল? 21 হয়ে গেল। ভাইয়া ওটা তো 1901 থেকে 2000 হবে, সেক্ষেত্রে তো 20 হয়। 1901 থেকে 2000 হবে। 99 পর্যন্ত হবে। আমি যখন 2000 সাল ধরবো, তখন আমার কথা হচ্ছে এই প্রথম দুইটা সংখ্যার সাথে সাথে হচ্ছে এক যোগ করতে হয়, তাহলে তো 21 শতক হয়ে গেল। ও হ্যাঁ ভাইয়া। ভাইয়া 20 সেঞ্চুরি বলতে 1901 থেকে 2000 পর্যন্ত হবে। আবার 20 শতক হবে হচ্ছে আপনার 2001 থেকে আচ্ছা, 2000। এটা এটা কেন হবে না? 1900 সালটা 20th সেঞ্চুরি কেন হবে না? কারণ আমি যদি 19-এর সাথে এক যোগ করি, তাহলে তো আমার 20 আসতেছে। তাহলে 1900 সালটাকে কেন আমি 20th সেঞ্চুরি বলবো না? বেসিক না ভাইয়া এটা জানলে 19th সেঞ্চুরি। বেসিক না জানলে পড়াশোনা করে লাভ নাই। ভাইয়া এটা একটু 1900 ক্লিয়ার থেকে করে দেন। 1999 এই সময়টাকে 20th সেঞ্চুরি বলা হয়। সব সময় মনে রাখবেন, এই 19 সংখ্যাটা বা প্রথম যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার সাথে সবসময় এক যোগ করবেন। এক যোগ করে পরের যে সংখ্যাটা আসবে সেটাকেই সেঞ্চুরি বলা হয়। কথা ক্লিয়ার? জি ভাইয়া। কারণ এখানে কোনো সংখ্যাতে কোনোভাবে 18 বা 21 আসবে না। যদি আমি 1901 বলি, তাহলে 1900 সাল কি দোষ করেছে? যদি আমি 2000 বলি, তাহলে তো এটা হবে না, কারণ 2000-এর সাথে এক যোগ করলে আমার 21 সেঞ্চুরি চলে আসবে। হি রোট ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, তাহলে আমাদের এই কবিতাটা 1900 সাল থেকে 1999 সালের মধ্যে লেখা হয়েছিল বা পাবলিশ করা হয়েছিল। হি ভাইয়া রোট, বলেন। গুগলে দেখলাম যে আপনি 1901 থেকে গুগলকে আবার 2000 সাল। জিজ্ঞেস করেন যে তাহলে 1900 সাল কেন হবে না। It was published in 1914 in his collection North of Boston. নর্থ অফ বোস্টন নামে তার একটা হচ্ছে কাব্যগ্রন্থ আছে। আমি আপনাকে প্রমাণ করে দিছি সেঞ্চুরিটা কিভাবে হয়। নর্থ অফ বোস্টন মূলত হচ্ছে একটা কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থে প্রকাশ করা হয়। ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য স্পিকার, আমাদের যে হচ্ছে বক্তা আছে, সেই বক্তা টক্স অ্যাবাউট আ স্টোন। তিনি কি বিষয়ে কথা বলেছেন? একটা স্টোন বা একটা পাথর, পাথরের ওয়াল, যেটা মূলত সেপারেট করেছে, পার্থক্য করে দিয়েছে, একটা জায়গা থেকে আরেকটাকে পার্থক্য করেছে, হিজ প্রপার্টি ফ্রম হিজ নেইবার্স, তার পার্শ্ববর্তী একজন প্রতিবেশীর সাথে তার নিজের যে সম্পদ সেটাকে আলাদা করেছে বা সেপারেট করেছে। এভরি স্প্রিং, প্রত্যেক স্প্রিং মানে কি? বলেন, স্প্রিং মানে কি? বসন্ত। বসন্ত। ভাইয়া বসন্ত। এভরি স্প্রিং হি অ্যান্ড হিজ নেইবার, সে এবং তার প্রতিবেশী মিট টু রিপেয়ার দ্য ওয়াল, এই যে ওয়ালটা দেওয়া হয়েছে সেই ওয়ালটাকে রিপেয়ার করে, হোয়ার ইট হ্যাজ ফলেন, অর্থাৎ যেখানে কোনো কিছু ছুটে পড়ে যায় বা যাতে এটা ভেঙে না পড়ে, সেজন্য এটাকে তারা প্রত্যেক বসন্ততে, প্রত্যেক স্প্রিং এ তারা হচ্ছে এটাকে রিপেয়ার করে। দ্য স্পিকার নোটিস দ্যাট, আমাদের মানে বক্তা হচ্ছে এখানে খেয়াল করলো যে, নোটিস করলো যে দ্য ওয়াল অফেন ব্রেকস বাই ইটসেলফ। কি করতেছে? কি খেয়াল করলো? দেয়ালটা অনেক সময় নিজে নিজেই ভেঙে যায়। এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা অনেক সময় নিজে নিজে ভেঙে পড়তেছে। যেমন হচ্ছে ডিউ টু ফ্রস্ট। ফ্রস্ট মানে কি? ফ্রস্ট মিনিং জানি না ভাইয়া। তুষার ভাইয়া। আপনাদের ক্লাস 1-2 এ পড়ার দরকার। ফ্রস্ট অর্থ জানেন না? যে তুষারপাত হয়,
সেই তুষারপাতের কারণে হচ্ছে ভেঙে পড়ে, প্রকৃতির কারণে ভেঙে পড়ে, সময় চলে যায় সেই সময়ের কারণে ভেঙে পড়ে। হি কোশ্চেনস হোয়াই পিপল বিল্ড ওয়ালস, কেন হচ্ছে মানুষ বা জনগণ এরকম ওয়াল তৈরি করে, এন্ড ওয়েদার দে আর রিয়েলি নিডেড, এবং এই যে পরিবেশ আছে এই পরিবেশ কি করে তার মতো করে সে চলে, সে তো তার যা প্রয়োজন সত্যিকার ভাবে তা করবেই, কিন্তু মানুষ প্রকৃতির মধ্যে বাধা দেয়। হি ওয়ান্ডার্স ইফ, সে বিস্ময় প্রকাশ করে যদি, ইফ ওয়ালস, যদি এই দেওয়ালটা কি পিপল টুগেদার অর পুশ দেম এপার্ট, মূলত হচ্ছে তারা এই মানে মানুষজন যদি একসাথে থাকতো বা এই ওয়ালগুলোকে যদি পুশ করে ভেঙে ফেলতো তাহলে কি হতো, তাহলে আমাদের তারা একসাথে থেকে যেত। দা পোয়েম এক্সপ্লোর হিউম্যান হ্যাবিটস, মানুষের যে অভ্যাস, ট্রেডিশন, ঐতিহ্য এবং রিলেশন, সম্পর্কগুলোকে বজায় রাখতে পারতো। এই জিনিসগুলোই মূলত এই কবিতায় দেখানো হয়েছে। দ্য স্পিকার থিংস দ্যাট, কবি চিন্তা করে যে বাউন্ডারিজ আর সামটাইমস আননেসেসারি, মাঝে মাঝে এই যে দেওয়ালগুলো বা সীমানাগুলো থাকে এগুলো হচ্ছে অপ্রয়োজনীয়। বাট হিজ নেইবার ইনসিস্ট সেইং গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স, গুড ফ্রেন্ডসেস মেক গুড নেইবার্স। গুড ফ্রেন্ডসেস অর্থ ভালো বেড়া। এই যে মূলত হচ্ছে ফেন্সেস দ্বারা বেড়া বা ওয়াল বা বেষ্টনী বা প্রতিরক্ষা বোঝানো হয়, তাহলে এই জায়গাটাতে বোঝানো হচ্ছে যে একটা ভালো বেষ্টনী বা একটা ভালো দেওয়াল মূলত হচ্ছে একটা ভালো প্রতিবেশী তৈরি করে। সেই ওয়ালটা যদি না থাকতো তাহলে প্রত্যেকটা দিন এই সব জায়গা নিয়ে ঝামেলা তৈরি হতো। Frost uses simple images from rural life to explore deeper ideas about human behavior, trust, separation. তো এখানে বলা হচ্ছে আমাদের রবার্ট ফ্রস্ট মূলত হচ্ছে অনেক রকমের সাধারণ এখানে ইমাজেরি ব্যবহার করেছে। মূলত গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জীবন, এইসব জায়গা থেকে তিনি মূলত অনেক কিছু খুঁজে বের করেছে। তিনি মানুষের বিহেভিয়র, বিশ্বাস, সেপারেশন, এইসব বিষয়গুলোর, এই ধারণাগুলোর গভীরতা থেকে ফুটিয়ে তুলেছে। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ থটফুল, কোশ্চেনিং অ্যান্ড রিফ্লেক্টিভ। The speaker mixes observation with imagination and tries to understand both nature and human custom. আমাদের স্পিকার বা বক্তা কি করেছে, এখানে মিক্স করার চেষ্টা করছে, অবজারভেশনের সাথে পর্যবেক্ষণ করে তিনি মিক্স করার চেষ্টা করেছে ইমাজিনেশন, কল্পনার সাথে, ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড বোথ নেচার এন্ড হিউম্যান কাস্টম, মানুষের তৈরি করা যে কৃত্রিম ব্যাপারগুলোর সাথে প্রকৃতিটাকে মানে বোঝার জন্য চেষ্টা করেছেন এবং কল্পনার সাথে সেটাকে মিক্সড করেছেন। ক্লিয়ার? এরপরে যদি আমরা খেয়াল করি এখানে ফুল টাইটেল দেওয়া আছে মেন্ডিং ওয়াল, রাইটার রবার্ট ফ্রস্ট, পোয়েট, টিচার, লেকচারার, নর্থ অফ বোস্টনে পাবলিশড হয়েছিল 1914 সালে। এই সময়ে লেখা, টাইপ অফ পোয়েম ন্যারেটিভ এন্ড রিফ্লেক্টিভ পোয়েম, কারণ এটা একটা ব্যাখ্যামূলক কবিতা। আবার রিফ্লেক্টিভ বলতে এখানে একটা প্রতিফলন হচ্ছে, কি মানে একটা সমস্যা সেটার সমাধানের কথাও বলা হচ্ছে। তারপর এটা লিরিক পোয়েম বা ফিলোসফিক্যাল পোয়েম, কারণ এখানে কিছু দর্শনের কথা আছে, এই জন্য এটাকে দার্শনিক কবিতা বলা হয়। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, যেটাতে মধ্যে আমরা আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার পাই। টোটাল লাইন 45টা। টোন থটফুল, কোশ্চেনিং, রিফ্লেক্টিং। পয়েট পজিশন সাবজেক্টিভ, কারণ কবি এই পরিবেশ বা এই সমাজ বা মানুষের মধ্যেই অবস্থিত। তারপর স্পিকার হচ্ছে এখানে একজন ফার্মার বা হচ্ছে কবির দিক থেকে চিন্তা করলে তিনি একজন অবজারভার। লিসেনার যদি, তাহলে লিসেনার হচ্ছে দ্য নেইবার, পার্শ্ববর্তী প্রতিবেশীকে বোঝাচ্ছে। পাশাপাশি হচ্ছে যারা রেডার আছে, পাঠকরা। থিম এখানে হচ্ছে ট্রেডিশন ভার্সেস চেঞ্জ, ঐতিহ্য পরিবর্তন হবে, এই দুইটার মধ্যে একটা ভার্সেস বা বৈপরীত্য দেখানো হয়েছে। হিউম্যান রিলেশনশিপ, বাউন্ডারিজ, নেচার ভার্সেস হিউম্যান হ্যাবিটস, প্রকৃতির সাথে মানুষের অভ্যাসগুলোর একটা ভার্সেস বা প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যাপার দেখানো হয়েছে। 45 লাইনের একটা কবিতা, খুব সহজ ভাষায় লেখা আছে, চাইলে সহজে কবিতাটা পড়ে ফেলা যাবে। যদি আপনাদের হাতে 2 ঘন্টা সময় দেওয়ার মতো সময় থাকে তাহলে আমি পুরো কবিতাটা পড়ায় দিতে পারবো, বাকিটা আপনাদের ইচ্ছা। কি করবেন বলেন? পড়ায় দেন ভাইয়া।
আচ্ছা, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি সামথিং দেয়ার ইজ দ্যাট ডাজেন্ট লাভ আ ওয়াল। এই লাইনটাতে কবি বলতেছে যে প্রকৃতির বা জীবনের ভেতরে এমন কিছু আছে যা মূলত দেওয়াল পছন্দ করে না। দেওয়াল মানে এখানে আলাদা করা বা পৃথক করা। তো প্রকৃতি আলাদা থাকতে চায় না, তাই দেওয়াল ভাঙার একটা স্বাভাবিক প্রবণতা কিন্তু ইতিমধ্যে থেকে যায়, অটোমেটিক ভাবে প্রকৃতির মধ্যে এই গুণটা চলে আসে। দ্বিতীয় লাইনটা যদি খেয়াল করি, দ্যাট স্যান্ডস দ্য ফ্রোজেন গ্রাউন্ড সয়েল আন্ডার ইট, অর্থাৎ শীতের সময় মাটির ভেতরের বরফ ফুলে উঠে, সেই ফোলা মাটি দেওয়ালের নিচে চাপ দেয়, এতে দেয়াল নড়ে যায় বা নড়ে উঠে। তো প্রকৃতি নীরবে দেওয়ালের ক্ষতি করতে থাকে। ওকে, জি ভাইয়া। and spills the upper boundaries in the sun। 3 নম্বর লাইন। তো এই যে চাপটা তৈরি হচ্ছে, এই চাপের কারণে দেওয়ালের উপরের পাথর রোদে পড়ে যায় এবং দেওয়াল ভেঙে পড়ে। রোদের কারণে সেটা আরো মরমরে হয়ে যায় এবং একটা সময় ভেঙে পড়ে। প্রকৃতি তার কাজটা কিন্তু ঠিকই করে যায়। তো এই সূর্যের আলোতে মূলত হচ্ছে যে বাউন্ডারিটা বা ওয়ালটা হচ্ছে ঝুরঝুরে হওয়া অবস্থা তৈরি হয়, এরপরে মূলত হচ্ছে এটা সরে পড়ে যায়। আচ্ছা, আপনাদের আমি মিটের লিঙ্ক দেই নাই? দিছেন ভাইয়া। দিয়েছেন মিটের ভাইয়া। লিঙ্ক খুঁজতেছে কেন? ভাইয়া আমারই যেমন আসেনি মিটের লিঙ্কটা, একটু অন্যরকম আসতেছিল, পরে ফ্রেন্ডের কাছ থেকে নিলাম। ওটা হচ্ছে এমনিতে নরমালি সবসময় যেরকম দেন ওইরকম ভাষে নাই আর কি। ওইখানে চাপ দিলে পরে কপি লিংক আবার ওপেন লিংক এরকম ভাষে, পরে ওইভাবে দিতে হয়। আচ্ছা, এরপর 4 নাম্বার, and makes gaps even two can pass abreast। তো দেওয়ালে এত বড় ফাঁক হয় যে দুজন মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারে। এই যে ফাঁকাটা বা এই ফাঁকটা খুব স্পষ্ট হয়, দেওয়ালের দুর্বলতা বোঝা যায়। দ্য ওয়ার্ক অফ হান্টার্স ইজ অ্যানাদার থিং। এখানে বলা হচ্ছে যে কবি বলতেছে যে শুধু প্রকৃতি নয়, শিকারীরাও দেওয়াল ভাঙে। তারা অন্য কারণে দেওয়াল নষ্ট করার চেষ্টা করে, কারণ শিকারীদের কাজটা কিন্তু কিছুটা আলাদা হয়। তারা কেন ভাঙে সেটা আমাদের কিন্তু বোঝা যায়। I have come after them and made repair। I have come after them and made repair। অর্থাৎ বলা হচ্ছে, তো এরপরে কি করে, তারা মূলত সেটা মেরামত করার একটা চেষ্টা করে। তাহলে কবি শিকারীদের পরে পরে এসে দেওয়াল মেরামত করেন, তিনি ভাঙ্গা জায়গা ঠিক করেন, এটা তার একটা নিয়মিত কাজ। যারা এই সেপারেট ওয়ালটা তৈরি করেছে, এটা তাদের একটা নিয়মিত কাজ। Where they have left not one stone on a stone। তো শিকারীরা এতভাবে দেওয়াল ভাঙে যে একটি পাথরের উপর আরেকটি পাথর থাকতে চায় না, দেওয়াল পুরো এলোমেলো হয়ে যায়। বাট দে উড হ্যাভ দ্য র্যাবিট আউট অফ হাইডিং। শিকারীরা মূলত খরগোশকে লুকানোর জায়গা থেকে বের করতে চায়, তাই তারা দেওয়াল ভাঙে। অনেকে চিন্তা করতে পারে যে দেওয়ালটা আসলে কেন ভাঙে। তো আশেপাশে যে খরগোশগুলো থাকে, এই একটু ফাঁক তৈরি হলে সে ওয়ালের মধ্যে তারা গিয়ে হচ্ছে লুকিয়ে থাকে। তো এই খরগোশগুলোকে বের করতে চায় কেন? কারণ তারা এগুলো হচ্ছে কুকুরকে বা এমন কাউকে খাইতে দিবে বা তারা নিজেরাই খাবে। টু প্লিজ দ্য ইয়েলপিং ডগস, দ্য গ্যাপস আই মিন এখানে আছে, টু প্লিজ দ্য ইয়েলপিং ডগস। এই কাজ তারা করে কুকুরদের আনন্দ দেওয়ার জন্য। এটি নিষ্ঠুর আনন্দের একটা ইঙ্গিত আর কি। তো তারা এই কুকুরগুলোকে খুশি করতে খরগোশ বের করে, আর এই ফাঁকগুলোকে তারা হচ্ছে আরো বড় করে তোলে, দেওয়ালগুলো ভেঙে ফেলে। এই জন্য হচ্ছে বাড়ির মালিক আবার সেটা রিপেয়ার করার চেষ্টা করে। দ্য গ্যাপস আই মিন, কবি আবার দেওয়ালের ফাঁকের কথায় ফিরে আসেন। তিনি স্পষ্ট করেন তিনি কোন ফাঁকটার কথা বলতেছে, কোন গ্যাপসটার কথা বলতেছে। নো ওয়ান হ্যাজ সিন দ্যাম মেড অর হেয়ার্ড দ্যাম মেড। কেউ দেওয়াল ভাঙতে দেখেনি বা শব্দও শুনেনি। এটি রহস্যময় ভাবে হয়, প্রকৃতি নীরবে এটা কাজ করে। বাট এট স্প্রিং মেন্ডিং টাইম উই ফাইন্ড দেম দেয়ার। বসন্তে দেওয়াল মেরামতের সময় দেখা যায় যে ফাঁক তৈরি হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সেটা অনেক বেশি পরিমাণে ফাঁকা হয়ে যায় এবং ক্ষতির একটা প্রকাশ পায়। আই লেট মাই নেইবার নো বিয়ন্ড দ্য হিল। অর্থাৎ এখানে বলা হচ্ছে কবি পাহাড়ের উপর ওপারে থাকা প্রতিবেশীকে জানাচ্ছে দেওয়াল মেরামতের সময় কিন্তু হয়ে গেছে। লেট মাই নেইবার নো বিয়ন্ড দ্য হিল, এই ওয়ালটা এখন
মূলত হচ্ছে আমাদের মেরামতের সময় এসে গেছে। এন্ড অন আ ডে উই মিট দ্য ওয়াক দ্য লাইন, and on a day we meet the walk the line, একদিন তারা কি করে, দুইজন প্রতিবেশী মিলে এই দেওয়াল বরাবর হেঁটে দেখেন দেওয়াল ঠিক করার কাজ শুরু করার জন্য, বা দেওয়াল ঠিক করার কাজ শুরু করেন। and set the wall between us once again, তারা আবার দেওয়ালটাকে তৈরি করে বা গড়ে তোলে, দেওয়াল তাদের মাঝখানে দাঁড়িয়ে যায়। we keep the wall between us as we go, কাজ করার সময় দেওয়াল তাদের আলাদা রাখে, শারীরিকভাবে ও মানসিক দূরত্ব বোঝায় এটাকে। এই যে দেওয়ালটা তাদের আলাদা রাখতেছে, এই জায়গাটাতে বোঝানো হয় তাদেরকে শারীরিক ও মানসিক ভাবে দুই দিক থেকেই তাদের একটা দূরত্ব বজায় আছে। টু ইজ দ্য বাউন্ডার্স, সরি, বোল্ডার্স দ্যাট হ্যাভ ফলেন টু ইজ, অর্থাৎ প্রত্যেকে কি করে, নিজের দিকের পড়ে যাওয়া পাথরগুলো, যে বোল্ডার গুলো আছে, আমরা ওই যে ব্রিজের ধারগুলোতে, নদীর ধারে যে বোল্ডার ব্যবহার করি, ওই বোল্ডার বানানো এটা। বোল্ডার্স দ্যাট হ্যাভ ফলেন টু ইজ, প্রত্যেকে কি করে, নিজের দিকের যে পড়ে যায় পাথরগুলো সেগুলো তুলে নেয় এবং কাজটাকে দায়িত্বের সাথে ভাগ করে নেয়। এন্ড সাম আর লাভার্স এন্ড সাম সো নিয়ারলি বলস, কিছু পাথর রুটির মতো চওড়া হয়ে যায়, কিছু প্রায় গোল বলের মতো হয়। তো পাথরের আকৃতি এক একটা এক এক রকম বা ভিন্ন রকম থাকে। উই হ্যাভ টু ইউজ এ স্পেল টু মেক দ্যাম ব্যালেন্স, অর্থাৎ পাথর বসাতে মনে হচ্ছে জাদুর প্রয়োজন আছে, কারণ এইরকম পাথরগুলো একটার উপর আরেকটা ভারসাম্য রাখাটা কঠিন হয়ে যায়, কাজটা কষ্টকর হয়ে যায়। স্টে হোয়ার ইউ আর আনটিল আওয়ার ব্যাকস আর টার্ন, কবি মজা করে এখানে বলেছিল এই পাথরগুলোকে সে বলেন যেন নড়াচড়া না করে, অর্থাৎ পাথরগুলোর সাথে কথা বলার চেষ্টা করতেছে, বা পাথরগুলো বলতেছে তোমরা আর নড়াচড়া করিও না। তো এটা মূলত একটা মানুষের কল্পনা কাজের মধ্যে, বা আমরা নিত্য নৈমিত্য ভাবে এরকম ধরনের কল্পনা করে থাকি। উই এয়ার ওয়ার আওয়ার ফিঙ্গার্স রাব উইথ হ্যান্ডেলিং দেম, পাথর ধরতে ধরতে তাদের আঙ্গুলগুলো কি হয়, মাঝে মাঝে খসখসে হয়ে যায়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কাজটা করতে কতটা কষ্ট, এটা বোঝানো হয়েছে। ও জাস্ট অ্যানাদার কাইন্ড অফ আউটডোর গেম, তো কবি মজা করে বলেছেন যে এটি যেন এক ধরনের বাইরের খেলা, কাজের মধ্যেও রসিকতা নিয়ে আসা। ওয়ান অন আ সাইড, ওয়ান অন আ সাইড, প্রত্যেক দেওয়ালের এক এক পাশে থাকে আলাদা অবস্থান, আবার জোরালো হয়। এক একটা সাইড তারা গড়ে তোলে, একদিকে হচ্ছে নরম থাকে, একদিকে শক্ত হয়ে যায়। ইট কামস টু লিটল মোর, ইট কামস টু লিটল মোর, অর্থাৎ বলা হচ্ছে এই কাজ থেকে খুব বেশি কিছু তাদের আসে যায় না, শুধু দেওয়ালটা তৈরি হচ্ছে, এটাই তাদের লক্ষ্য। দেয়ার হোয়ার ইট ইজ উই ডু নট নিড দ্য ওয়াল, এই জায়গায় আসলে দেওয়ালের দরকার নেই, কারণ বিশেষ কারণ হচ্ছে, বিশেষ কারণ নেই তাদের আলাদা থাকার, কিন্তু দিতে হয়, তারা দিয়েছে। হি ইজ অল পাইন এন্ড আই এম অ্যাপল অর্চার্ড, প্রতিবেশীর জমিতে পাইন গাছ আছে আর কবির জমিতে আপেল বাগান আছে, দুইটা দুই ধরনের জমি, আর কেউ যাতে কারো ফসল নিয়ে না যায় এই চিন্তা থেকে তারা হয়তো এই ওয়ালের চিন্তা করেছে। তো মাই অ্যাপল ট্রিজ উইল নেভার গেট অ্যাক্রস, কবি বলেন তার আপেল গাছ কখনো কিন্তু পাশের জমিতে যাবে না, কারণ সেটা এখানেই থাকবে। এন্ড ইট দ্য কোনস আন্ডার হিজ পাইনস আই টেল হিম, আই টেল হিম, অর্থাৎ বলা হচ্ছে আপেল গাছ পাইন গাছের ফল কিন্তু খাবেও না, তাই দেওয়ালের আসলে কোনো দরকার নেই। এটা কবির কথা, যে এই যে দেওয়ালটা দিয়েছে কি দরকার ছিল, এক পাশে আছে আপেল গাছ, আরেক পাশে পাইন গাছ, তো আপেল গাছ তো আর পাইন গাছের কাছে চলে যাবে না, বা আপেল গাছ পাইন গাছগুলোকে খেয়ে ফেলবে না। হি অনলি সেজ গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স, অর্থাৎ কবি প্রতিবেশী শুধু একটা কথাই বলেন, একটা ভালো দেওয়াল বা ভালো একটা বেড়া মূলত হচ্ছে ভালো প্রতিবেশী বানিয়ে তুলে, ভালো প্রতিবেশী বানায়, এটা হচ্ছে তার বিশ্বাস। স্প্রিং ইজ দ্য মিসশেপ ইন মি এন্ড আই ওয়ান্ডার, বসন্ত কবির মনে কিছুটা দুষ্টমি তৈরি করে, তিনি প্রশ্ন করতে চান, ইফ আই কুড পুট আ নোশন ইন হিজ হেড, কবি বলেন যে যদি প্রতিবেশীর মাথায় নতুন ভাবনা ঢোকানো আসলে যায় কিনা, প্রতিবেশীর মাথায় নতুন কোনো একটা ভাবনা ঢুকানো যায় কিনা। হোয়াই ডু দে মেক গুড নেইবার্স ইজেন্ট ইট, হোয়াই ডু দে মেক গুড নেইবার্স ইজেন্ট ইট,
কবি প্রশ্ন তোলেন, কেন দেওয়াল ভালো প্রতিবেশী বানায়? গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স, এই কথাটা যখন প্রতিবেশী বললো, তো এখন কবি বলতেছে যে আসলে কেন একটা দেওয়াল ভালো প্রতিবেশী তৈরি করে। হোয়ার দেয়ার আর কাউস বাট হেয়ার দেয়ার আর নো কাউস। কবি বলেন যে গরু থাকলে দেওয়ালের দরকার হয়, কিন্তু এখানে গরু নেই, তাই প্রশ্নটা তৈরি হয়। বিফোর আই বিল্ড আ ওয়াল আই হ্যাড আস্কড টু নো। কবি বলেন দেওয়াল বানানোর আগে তিনি ভাবেন হোয়াট আই ওয়াজ ওয়ালিং ইন অর ওয়ালিং আউট। তিনি জানতে চান কাকে ভেতরে রাখছেন বা কাকে বাইরে রাখছেন, এটা তার একটা গভীর ভাবনা তৈরি হয়ে গেছে। এন্ড টু হুম আই ওয়াজ লাইক টু গিভ অফেন্স, দেওয়াল মনে করে দেওয়াল কার মনে আবার কষ্ট দেবে সেটাও তিনি ভাবেন। সামথিং দেয়ার ইজ দ্যাট ডাজেন্ট লাভ আ ওয়াল। কবি আবার প্রথম লাইনে ফিরে এসেছে এখানে, কিন্তু এই লাইনটা আবার প্রথম লাইনের মূলত হচ্ছে মতো করে বলা হয়েছে, প্রকৃতির বিরোধিতা আসলে জোরালো হয়। যখন আপনি প্রকৃতির বিরোধিতা করবেন, নতুন করে দেওয়াল তৈরি করবেন, তখন কিন্তু এটা একটা জোরালো ভাব তৈরি হবে। দ্যাট ওয়ার্ডস ইট ডাউন আই কুড সে ইলভস টু হিম। কবি মজা করে বলেন চাইলে তিনি এলফ বা পরীদের কথা বলতে পারেন, বাট ইটস নট এলভস এক্স্যাক্টলি এন্ড ইট আই হ্যাড রেদার বা আই উড রেদার। কিন্তু তিনি জানেন এটি পরী নয়, তবুও এখানে একটা রহস্য রয়ে গেছে। হি সেড ইট ফর হিমসেলফ আই সি হিম দেয়ার। হি সেড ইট ফর হিমসেলফ আই সি হিম দেয়ার। কবি চাচ্ছেন প্রতিবেশী নিজেই ভাবুক এই প্রশ্নের উত্তরটা, যে প্রশ্নটা তিনি করেছেন, প্রতিবেশী এখন নিজেই ভাবুক, তিনি তাকে দেখেন কাজ করতে, মানে তিনি সে যে কাজ করতেছিল, কাজ করতে করতে সে এখন নিজেই এই ব্যাপারটা ভাবুক যে কি হচ্ছে ব্যাপারটা। ব্রিঙ্গিং আই স্টোন গ্রাভড ফার্মলি বাই দ্য টপ। প্রতিবেশী শক্ত করে পাথর ধরে আছে, তার মনোভাবটা কঠিন হয়ে গেছে, মানে তার প্রশ্নটা আর ভাল লাগে নাই। ইন ইজ হ্যান্ড লাইক অ্যান ওল্ড স্টোন স্যাভেজ আর্ম। তিনি যেন প্রাচীন পাথর যুগের মানুষ, আধুনিক ভাবনা তার মধ্যে নেই। হি মুভস ইন ডার্কনেস অ্যাজ ইট সিমস টু মি। এবং বলা হচ্ছে যে কবি মনে করেন প্রতিবেশী অন্ধকারে চলে, তার মানসিক অন্ধকার আছে, সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকবো। নট অফ উডস অনলি দ্য শেড অফ ট্রিজ। এখানে শুধু গাছের ছায়া নয়, গাছের ছায়ার পরিবর্তে তার মূলত একটা চিন্তা, মানে অন্ধকার তৈরি হয়েছে মনের মধ্যে চিন্তার মাধ্যমে। হি উইল নট গো বিহাইন্ড হিজ ফাদার সেইং। তিনি বাবার শেখানো কথা ছাড়তে চান না। তার পিতা যেহেতু হচ্ছে এই ওয়াল তৈরি করে গেছে, সেই পুরনো বিশ্বাস তিনি এখনো আঁকড়ে ধরে আছেন। এন্ড হি লাইকস হ্যাভিং থট অফ ইট সো ওয়েল। এই কথাটি তিনি ভালো মনে করেন, বা ভাবতে ভালো লাগে তার পিতার চিন্তা, বা তিনি যে কথাটা বলেছেন একটু আগেও, সেই কথাটা তার ভাবতেও ভালো লাগে, সেটা তার পিতার কাছ থেকে সে শিখেছে, সেটা তার মূলত হচ্ছে ভাবতে ভালো লাগে, তিনি এটা ভালো মনে করেন। তো হি সেইজ অ্যাগেইন গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। শেষে তিনি আবার সেই কথাই বলেন, দেওয়ালের প্রয়োজনীয়তা তার বিশ্বাস অটল তৈরি করে, একটা ভালো দেওয়াল ভালো প্রতিবেশী তৈরি করে। ক্লিয়ার? জি ভাই। তো এই কবিতাটা মূলত হচ্ছে তেমন কিছু না, জাস্ট হচ্ছে আমাদের ছোটখাটো একটা হচ্ছে আলোচনা এখানে। তো এখানে যদি খেয়াল করেন ইংলিশ সামারি দেওয়া আছে। বেন্ডিং ওয়াল বাই রবার্ট ফ্রস্ট ওয়াজ রিটেন ইন দ্য আর্লি 20th century around 1914. This was a time when people in America were thinking about nature, society and human life new ways. Frost poem shows how tradition and relationship can sometimes clash with modern thinking. তো একটা বিষয় কিন্তু এখনো আমেরিকায় এই জিনিসটা দেখা যায় যে তাদের আসলে এরকম ওয়াল বা বেড়ার প্রয়োজন হয় না। তো এই প্রচলনগুলো যখন আমেরিকা, যেহেতু এমনি একটা সংকর জাতি, তারা মূলত যখন পরবর্তীতে নানান রকম দেশ থেকে নানান রকম সংস্কৃতি তাদের মধ্যে আসলো, তো কিছু কিছু বাড়িতে এই ধরনের ওয়াল দেখেছিল। তো আমেরিকান যে বাড়িঘরগুলো বর্তমানে দেখা যায়, সেগুলো তো ওয়াল থাকে না, সম্পূর্ণ রকম গাছ দিয়ে সুন্দর করে সাজানো থাকে, এতটুকুই থাকে, কিন্তু সেরকম ওয়াল থাকে না। কিছু কিছু বাড়িতে এরকম বেড়া বা ওয়াল দেখা যায়, যেটার জন্য কবি এই কবিতাটা কিন্তু চিন্তা করেছে যে মডার্ন থিঙ্কিং এ এখনো মাঝে মাঝে ক্লাশ হচ্ছে, ঝগড়া হয়, এইসব বিষয় নিয়ে চিন্তা করেছেন। দ্য পোয়েম ইজ অ্যাবাউট টু নেইবার্স, দুইজন প্রতিবেশীর কথা বলেছেন, হু মিট এভরি স্প্রিং টু রিপেয়ার দ্য স্টোন ওয়াল বিটুইন দেয়ার প্রপার্টিজ।
It explores ideas of boundaries, friendship and human habits. এটা একটা মানুষের অভ্যাস হয়ে গেছে. The poem starts with the speaker noticing that something there is that doesn't laugh a wall. Frost describe how natural forces like frost push the ground under the wall and make stone fall. যে পাথরগুলো পড়ে যায় মাটিতে, সেগুলো তুলে সেগুলো উঠিয়ে আবার ঠিক করে মেরামত করে. Even without human interference the wall gets broken. মানুষের এখানে হাত ছাড়াও এই ওয়ালগুলো ভেঙে পড়ে যায়. The speaker observes these gaps and wonders why walls exist at all. He mentions that hunters also disturb the stones, but still the wall keeps needing repair every spring. This shows how nature and time challenge human efforts, but humans কন্টিনিউ ওল্ড প্র্যাকটিস, পুরাতন জিনিসগুলোকে ধরে রেখেছে উইদাউট কোশ্চেন, কোনো ধরনের প্রশ্ন ছাড়াই. নেক্সট দ্য স্পিকার টক্স, বক্তা আবার কথা বলে অ্যাবাউট মিটিং হিজ নেইবার টু ফিক্স দ্য ওয়াল. এই তাদের মধ্যে যে প্রতিবেশীর সাথে যে একটা মিটিং হইলো, সাক্ষাৎ হলো, দুজন পাশাপাশি কথা বললো. দে ওয়াক অ্যালং দ্য লাইন, তারা দুজনে হাঁটতেছিল. লিফটিং ফলিং স্টোন এন্ড পুটিং দ্যাম ব্যাক, এবং যে পাথরগুলো পড়ে গেছে সেগুলো আবার উঠিয়ে রাখতেছিল. সাম স্টোন আর ইজি টু ব্যালেন্স, কিছু পাথর সহজেই বসে যাচ্ছিল. while others need carefully put, এবং বাকিগুলো কষ্ট করে পরিশ্রমের দ্বারা যত্নের সাথে বসাতে হচ্ছিল. they work with their hands feeling the roughness of the stone. Frost described this repair process almost like a game. তো এখানে এমন একটা অবস্থা তৈরি হচ্ছিল, মজার ছলে তারা অনেক কিছু করতেছিল, অনেকটা খেলার মতো করে. তো এই যে গেম খেলার কথা বলতেছে, শোয়িং দ্যাট দ্য অ্যাক্ট অফ ফিক্সিং দ্য ওয়াল ইজ বোথ ওয়ার্ক এন্ড রিচুয়াল. এটা তাদের একটা রিচুয়াল বলতে আমরা যেটা বুঝি, প্রতি বছরে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেরকম একটা প্রোগ্রামের মতো তারা রিচুয়ালে এটাকে পালন করতেছে. এই জন্য এটার মধ্যে একটা মজাও আছে বা আনন্দের কথাও তিনি বলেছেন, যেটা গেম খেলার মাধ্যমে পাওয়া যায়. দ্য স্পিকার নোটিস দ্যাট ইন দিস প্লেস দ্য ওয়াল মে নট অ্যাকচুয়ালি বি নেসেসারি. অর্থাৎ আসলে এখানে ওয়ালটার কোনো প্রয়োজনই নেই. হিজ অ্যাপল ট্রিজ উইল নেভার ক্রস ইনটু দ্য নেইবারস পাইন ট্রিজ. তার এই মূলত হচ্ছে তার যে আপেল গাছ, এটা কিন্তু কখনোই তার প্রতিবেশীর পাইন গাছ মানে পার করে পাইন গাছের কাছে যাবে না. সো দ্য ওয়াল ডাজ নট প্রিভেন্ট এনিথিং. দ্য স্পিকার কোশ্চেন দ্য ওল্ড সেইং, মূলত স্পিকার এই ব্যক্তিটাকে জিজ্ঞেস করে, গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার. তো হি ওয়ান্ডার্স, সে বিস্মিত হয়, ইফ হিজ নেইবার রিপিটস ইট উইথাউট থিঙ্কিং, সে কি এইসব চিন্তা ভাবনা করে না করে এই কথাটা বারবার বলতেছিল. দ্য স্পিকার রিফ্লেক্টস অন হাউ পিপল ফ্লো ট্রেডিশন উইদাউট আস্কিং হোয়াই. কেন এটা করতেছে এটা জিজ্ঞেস না করে সে পুরাতন ঐতিহ্যটাকেই মূলত হচ্ছে ধরে রেখেছে. হি কনসিডার টেলিং হিজ নেইবার দ্যাট walls may not always be needed, especially where there are no animals or no real danger. এখানে কোনো বিপজ্জনক কোনো কিছু নাই বা কোনো পশু পাখি নাই, পশু নাই, তাহলে কি দরকারটা, কোনো গরু ছাগল কিচ্ছু তো নাই. বাট হিজ নেইবার ইনসিস্ট অন মেইনটেনিং দ্য ওয়াল হোল্ডিং স্টোন ফার্মলি ইন হিজ হ্যান্ড. এই কথা বলার পরেও সে নিয়মিত পাথর তুলতেই আছে তার হাতের মধ্যে. ফ্লোয়িং হিজ ফাদার্স অ্যাডভাইস, তার পিতার উপদেশ মেনে চলতেছে এখনো. দ্য পোয়েম এন্ডস উইথ দ্য নেইবার রিপিটিং, সে আবার এই কথাটা বলে, কবিতাটার শেষের দিকে আবার বলে, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, showing a tension between tradition and questioning between habit and reason. The poem explores how human rely on rules and boundaries even when they may not be necessary. It also shows the contrast between nature, which breaks down walls effortlessly, and humans who insist on keeping them. Frost's tone is thoughtful and reflective, with a touch of humor. The poem encourages reader to think, পাঠকদেরকে চিন্তা করতে বাধ্য করে কি সম্পর্কে, about when flowing tradition is helpful and when it may be unnecessary. মাঝে মাঝে আমাদের এই ঐতিহ্যকে মূলত হচ্ছে মনে রাখতে হয় এবং সহযোগিতা করতে হয়, এবং যখন এটা অপ্রয়োজনীয় হয় এরপরেও এটাকে আমাদের চিন্তা করে যেতেই হয়. এরপর এখানে বাংলা অ্যানালাইসিসটা দেওয়া আছে. আশা করি আর বাংলা অ্যানালাইসিসটা আলাদা করে পড়িয়ে দেওয়ার প্রয়োজন হবে না, যদি হয় তাহলে পড়াই দিব. বলেন ভাইয়া আর দরকার নেই বাংলাটা। সবাই বলেন. হ্যাঁ ভাইয়া বুঝছি, আর লাগবে না।
এরপরে এখানে ইম্পর্টেন্ট কোটেশন দেওয়া আছে কিছু কবিতার লাইনগুলো, সামথিং দেয়ার ইজ দ্যাট ডাজন্ট লাভ আ ওয়াল, এটা কি ব্যাখ্যা করেছে সেটা বাংলা ইংলিশ দুইটাই দেওয়া আছে। এই আপাতত এই ইম্পর্টেন্ট কোটেশন গুলো যদি পড়া থাকে তাতেই হয়ে যাবে। এরপরে যে কবিতাটা আছে এটা আমরা নেক্সট ডেতে পড়বো। আমরা আজকে মূলত পড়বো হচ্ছে তারপরের যে কবিতাটা, দ্য রোড নট টেকেন। এই যে রোড নট টেকেন এই কবিতাটা দেখবো। আচ্ছা, দ্য রোড নট টেকেন ইজ আ ভেরি ফেমাস পোয়েম অ্যাবাউট চয়েসেস এন্ড লাইফ। অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যাডভান্স রিডিং রাইটিং বা রিডিং স্কিলে পড়েছেন। তো আচ্ছা, ভেরি ফেমাস পোয়েম অ্যাবাউট চয়েসেস এন্ড লাইফ রিটেন বাই রবার্ট ফ্রস্ট, ওয়েল নন আমেরিকান পোয়েট। তো আমরা তো জানি রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান পোয়েট। তিনি মূলত এই কবিতাটা লিখেছেন তার জীবন, তার পছন্দের সম্পর্কে, এবং এটা হচ্ছে একটা বিখ্যাত কবিতা। এই কবিতাটা লেখা হয়েছে 1915 সালে। এর পূর্বের কবিতাটা কবে লেখা হয়েছে যেটা বললাম, মেন্ডিং ওয়াল, বলেন কবে লেখা হয়েছে? 1914 সালে মনে হয়। কি পড়াশোনা করতেছেন, কি মনোযোগ দিচ্ছেন, এখনই পরে এখনই ভুলে যাচ্ছেন। ভাইয়া প্রশ্ন বুঝি নাই। মেন্ডিং ওয়াল কত সালে লেখা হয়েছে বা কত সালে প্রকাশিত হয়েছে? 1914 সালে। 1914 প্রকাশিত হয়েছিল। তো এই দ্য রেড নট টেকেন কবিতাটা 1915 সালে লেখা হয় এবং এটা পাবলিশড করা হয়েছিল 1916 সালে। তার নতুন একটা কালেকশন যেটা হচ্ছে বুক মাউন্টেন ইন্টারভেল। এই যে পাবলিশড ইন হিজ বুক মাউন্টেন ইন্টারভেল। In this poem the speaker is walking in a forest and comes to a fork in the road. অর্থাৎ বলা হচ্ছে তিনি মূলত কোথায় হাঁটতেছিল? মাউন্টেন ইন্টারভেল। বাহ, সুন্দর উত্তর দিয়েছেন। কোথায় হাঁটতেছিল? ফরেস্টে ভাইয়া। ফরেস্টে? তাহলে মাউন্টেন ইন্টারভ্যালটা কি? এখানে এই কবিতাটা পাবলিশড হয়েছিল ওই কাব্যগ্রন্থে আর কি। কে জানা Sorry বললো ভাইয়া, এখানে বুঝি নাই। হাঁটতেছিল? বুঝি নাই ভাইয়া কোয়েশ্চেন, না উল্টা পাল্টা উত্তর দিচ্ছে। আচ্ছা, তো দ্য স্পিকার ইজ ওয়াকিং ইন আ ফরেস্ট, বনের মধ্যে হাঁটতেছিল, এন্ড কামস টু আ ফর্ক ইন দ্য রোড। ফর্ক মানে কি? এনি আইডিয়া? ফর্ক না জানলে বলে দিচ্ছি। আচ্ছা বলে দিই, ফর্ক হচ্ছে রাস্তার মধ্যে যে পার্শ্ব রাস্তাগুলো তৈরি হয়, শাখা পথগুলো তৈরি হয়। রোড বলতে পথ বোঝানো হয়, আর ফর্ক বলতে হচ্ছে শাখা পথ, মানে পাশ দিয়ে যে রাস্তাগুলো যায় সেগুলোকে বোঝানো হয়। তো বনের মধ্যে হাঁটতেছিল এবং সামনে একটা শাখা পথের মধ্যে গিয়ে পড়েছিল, মানে সামনে শাখা পথ দেখতে পাচ্ছে। হি মাস্ট চুজ বিটুইন টু পথস। এখন তার এখানে পছন্দ হচ্ছে, মানে দুইটা রাস্তা দেখতে পাচ্ছে, সে কোন দিকে যাবে। হেঁটে আসতেছিল, দুইটা রাস্তা দেখতে পাচ্ছে, তার এখন পছন্দ করতে হবে সে কোন দিকে যাবে। বোথ পথস লুক ইকুয়ালি গুড, দুইটা পথেই মানে দুইটা রাস্তাই দেখতেই সুন্দর। এন্ড হি কুড নট সি হোয়ার ইজ উইল লিড, এবং সে বুঝতে পারতেছে না কোনটা কোন দিকে যাবে বা কোথায় নিয়ে যাবে। দ্য স্পিকার থিংস কেয়ারফুলি, স্পিকার বক্তা যত্নের সাথে চিন্তা করতেছে। বিফোর মেকিং আ চয়েস, পছন্দ করার পূর্বে, হি চুজ ওয়ান পথ, যদি প্রথম পথটা পছন্দ করে, ইভেন দো হি নোজ হি মে নেভার রিটার্ন টু দ্য আদার, যদি সে এই জায়গায় আর ফেরত আসতে না পারে বা কোনোভাবে এখানে ব্যাক করতে না পারে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট মোর দেন জাস্ট ওয়াকিং ইন দ্য উডস, ইট ইজ অ্যাবাউট দ্য ডিসিশন উই মেক ইন লাইফ। কারণ বনের রাস্তা তো সবসময় কি হয়, হারিয়ে ফেলার মতো হয়।
এই জন্য সে ভাবতেছে যদি আর ফিরে আসতে না পারে। তো এরপরে বলা হচ্ছে জাস্ট সে হাঁটতেছিল এই বনের মধ্যে, ইট ওয়াজ অ্যাবাউট দ্য ডিসিশন উই মেক ইন লাইফ, সরি ইট ইজ অ্যাবাউট দ্য ডিসিশন উই মেক ইন লাইফ। আচ্ছা, তো সে যেহেতু হাঁটতেছে, তো এটা সম্পর্কে বলতেছে যে এই জীবনের মধ্যে যে সিদ্ধান্তগুলো নিতে হয় সেই সিদ্ধান্তগুলোর কথা বোঝানো হচ্ছে এখানে। ইট শোজ দ্যাট, এটা দেখায় যে এভরি চয়েস এফেক্টস দ্য ফিউচার, প্রত্যেকটা পছন্দই আপনার ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। আপনি যদি বর্তমান জীবনে খারাপ ভাবে চিন্তা করেন, খারাপ পথ বা খারাপ খারাপ রাস্তা বেছে নেন, তাহলে ভবিষ্যৎ খারাপ হবে। আপনি যদি এখন ভালো রাস্তাটা বেছে নেন, তাহলে ভবিষ্যৎ আপনার ভালো হবে। The speaker reflects on how people look back on their decision and sometimes wonder what would have happened if they had chosen differently. অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই বুঝি। তো এখানে স্পিকার কি করেছে, প্রতিফলিত করে দেখালো যে মানুষ কিভাবে লুক ব্যাক অন দেয়ার ডিসিশন, তাদের সিদ্ধান্তে ফিরে আসে, এন্ড সামটাইমস মাঝে মাঝে অন্ডার হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, মানে কি ঘটতেছে, বিস্ময়ের সাথে কি ঘটে, ইফ দে হ্যাড চুজেন ডিফারেন্টলি, সেটা ভিন্নভাবে চিন্তা করে। ক্লিয়ার? বুঝেছেন? জি ভাইয়া। The poem is written in simple language, but it has a deep meaning. It mixes imagination with reflection. The tone is thoughtful, slightly sad, but also hopeful. Frost uses nature, the woods, and the pots as a symbol for life and choice. The poem shows Frost's skill in taking a simple sense and making it a lesson about life. তো এরপরে যদি খেয়াল করেন, ফুল টাইটেল এখানে দেওয়া আছে দ্য রোড নট টেকেন, 20 লাইনের একটা কবিতা। কিন্তু রাইটার হচ্ছে রবার্ট ফ্রস্ট। 1874-এ সান ফ্রান্সিসকো ইউএসএ তে জন্মগ্রহণ করেন এবং 1963-তে বোস্টন ইউএসএ তে মৃত্যুবরণ করেন। পোয়েট, টিচার, লেকচারার এবং রিটেন হচ্ছে 1915 সালের দিকে, পাবলিশড হয়েছিল 1916 সালে ইন দ্য বুক মাউন্টেন ইন্টারভালে। এটা হচ্ছে মডার্ন আমেরিকান পোয়েট্রি, এটা হচ্ছে ন্যারেটিভ পোয়েম বা রিফ্লেকটিভ পোয়েম, এটা একটা লিরিক পোয়েম এবং এইখানে 4টা স্ট্যাঞ্জা আছে এবং হচ্ছে টোটাল লাইন আছে 20টা, 5টা লাইন প্রত্যেকটা স্ট্যাঞ্জায়। রাইম স্কিম হচ্ছে এ বি এ এ বি। টোন আমরা দেখেছি। পোয়েট পজিশন হচ্ছে সাবজেক্টিভ, কারণ শেয়ারিং পার্সোনাল থটস এন্ড ফিলিংস, এবং কবি নিজেই উপস্থিত ছিল। স্পিকার এখানে ট্রাভেলার বা থিঙ্কার, সিম্বলিক্যালি অফ এনি পার্সন মেকিং লাইফ চয়েস, মানুষের জীবনের যে পছন্দগুলো তৈরি করে নেয় সেই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাই। ওকে, জি ভাইয়া। প্লেস সেটিং দেওয়া আছে ফরেস্ট ইন অটাম। থিমগুলো দেওয়া আছে চয়েসেস ইন লাইফ, জীবনের যে পছন্দগুলো, ডিসিশন মেকিং, ইন্ডিভিজুয়ালিটি, কনসিকুয়েন্স অফ ডিসিশন, রিগ্রেট এন্ড রিফ্লেকশন। সেন্ট্রাল মেসেজ দেওয়া আছে, ফেমাস লাইন দেওয়া আছে কয়েকটা। এরপরে হচ্ছে কবিতাটা আছে 20 লাইনের একটা কবিতা, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় মানে প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 5টা করে লাইন দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করি প্রথম স্ট্যাঞ্জার কথা, প্রথম স্ট্যাঞ্জায় বলা হচ্ছে টু রোডস ডিভার্সড ইন আ ইয়েলো উড, এখানে 2টা রাস্তা মানে 2টা জীবনের পথ বোঝানো হচ্ছে। হলুদ জঙ্গল, অর্থাৎ এখানে শরৎকাল বোঝাচ্ছে, ইয়েলো উড শরৎকাল বোঝানো হচ্ছে, মানে একেবারে শরৎকালে যে গাছের পাতা হলদে হয়ে যায় সেই অবস্থাটাকে বোঝানো হচ্ছে। তো এটা জীবনের একটা পরিণত সময়, মানুষ তখন বড় সিদ্ধান্তের মুখে পড়ে। এন্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, কবি এখানে আক্ষেপ করতেছেন যে জীবনের সব সুযোগ একসাথে নেওয়া যায় না, একটা নিলে আরেকটাকে ছাড়তে হয়, কারণ এখানে 2টা রাস্তায় আমি একসাথে যেতে পারবো না। এন্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, কবি এখানে কি করে, একা আছে, তিনি থেমে যান, দীর্ঘ সময় ভাবেন, সিদ্ধান্ত নেওয়া আসলে সহজ নয়। এন্ড লুক ডাউন ওয়ান এস ফার এস আই কুড, কবি একা, যেহেতু কবি এখানে একা ছিল, তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য থেমে গিয়েছিল, তো তিনি একটা পথ ধরে দূরে তাকান।
এবং ভবিষ্যৎটাকে আন্দাজ করার চেষ্টা করেন যে কি হতে পারে সামনে, কত দূর যাওয়া যেতে পারে দেখার চেষ্টা করেন। ওকে, টু হোয়ার ইট ব্যান্ড ইন দ্য আন্ডারগ্রোথ। এইখানে বলা হচ্ছে পথটা সামনের দিকে ঝাড় জঙ্গল বা ঝোপের মধ্যে বাঁক নিয়েছে, এরপর কি হবে দেখা যাচ্ছে না, অর্থাৎ ভবিষ্যৎ অনিশ্চিত। স্বাভাবিক, আপনি যখন চিন্তা করবেন একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সেই সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যৎ গড়ে তুলবে, আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন না, আপনাকে নিজ ধারণা থেকে একটাকে বেছে নিতে হবে। ওকে, জি দাদা। জি ভাইয়া। নেক্সট স্টেঞ্জা, দেন টুক দ্য আদার জাস্ট অ্যাজ ফেয়ার। তো এই পথটা বেছে নেওয়ার মূলত তিনি অন্য পথটা বেছে নেন, তিনি অন্য পথ নেন, সেটাও সুন্দর, কোনো পথেই খারাপ ছিল না, তো অন্য পথটা ধরলো। তো অ্যান্ড হ্যাভিং পারহাপস দ্য বেটার ক্লেম, এই পথটা সে কেন বাঁচলো, এই পথটা বেছে নেওয়ার একটা যুক্তি তিনি খুঁজে পান। মানুষ সিদ্ধান্তকে যুক্তি দিয়ে সাজায়, সব সময় যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলোর একটা যুক্তি থাকে। বিকজ ইট ওয়াজ গ্রেসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার, এই রাস্তাটা কি ছিল, ঘাসে ঢাকা ছিল, মানে কম ব্যবহার করেছে মানুষ, এটি ব্যতিক্রমী বা আলাদা একটা পথের প্রতীক তিনি বলেছেন। যেহেতু হচ্ছে ঘাস অনেক বেশি, তাহলে হচ্ছে এটাতে মানুষজন চলাচল কম করেছে, অন্যটাতে সবাই চলাচল করেছে, হয়তো তারা ঠকে গিয়েছে বা পার হতে পারে নাই, এরকম একটা যুক্তি তিনি দাঁড় করালেন, একটা ব্যতিক্রমী বা আলাদা পথের প্রতীক তিনি বললেন। দো এস ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, কবি নিজেই সংশয় প্রকাশ করেন, তিনি ভাবেন আবার যে আসলেই কি এটা ঠিক হচ্ছে, হ্যাড অন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, আসলে দুইটা পথই প্রায় সমান, পার্থক্য খুবই কম। and both that morning equally lay, সকালবেলা দুইটা পথই একই রকম ছিল, কোনোটা স্পষ্টভাবে আলাদা নয়। in leaves no stem had trodden blood, পাতা মারানো হয় নাই, কেউ এদিক কোনো দিক দিয়ে হাঁটে নাই, তো সিদ্ধান্তটা তাকেই প্রথম নিতে হচ্ছে। ও আই কিপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, কবি আশা করেন একদিন ফিরে আসবেন একটা আত্মসান্ত্বনা, মনের মধ্যে একটা সান্ত্বনা নিয়ে। yet knowing how way leads on to way, তিনি জানেন এক পথ আরেক পথে নিয়ে যায়। I doubt if I should ever come back, ফিরে আসা কঠিন, জীবনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যায় এই জায়গায়, এখানে আর সন্দেহের কিছু নেই, কারণ সে আর কখনো ফিরে আসতে পারবে না, তার মনে একটা সংশয় ছিল সব সময়। I shall be telling this with a cease, ভবিষ্যতের এই সিদ্ধান্ত তিনি স্মরণ করবেন, নিঃশ্বাসে ভাববেন, বা ভাবনা বা তার একটা আক্ষেপ থাকতে পারে, যে কোনো একটা সময় গিয়ে এই সিদ্ধান্তের কথা তার মনে পড়বে যে আজকে যদি আমি এই সিদ্ধান্তটা নিয়ে ভালো করেছি, অথবা এই রাস্তায় না এসে যদি আমি অপর রাস্তায় যেতাম, তাহলে আমার জন্য হয়তো ভালো হতো। somewhere এজ এন্ড এজ হ্যান্ডস, অনেক বছর পরে জীবনের শেষ প্রান্তে, two roads diverged in a wood and তিনি সেই মুহূর্তটি আবার কল্পনা করেন। I took the one less travel by, তিনি বলেন কম চলা যে রাস্তাটা, যেটাতে তিনি কম মানুষজন চলেছে, সেই পথটা বেছে নিয়েছিলেন। এটি ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তিত্বতা বোঝায়, মানে ব্যক্তির নিজের ইচ্ছাটাকে বোঝায়। and that has made all the difference, and that has made all the difference, এই সিদ্ধান্তই তার জীবনকে আলাদা করেছে, সিদ্ধান্তের শক্তি মূলত এখানেই ফুটে উঠেছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি দাদা।
এরপরে মূলত আমরা সামারিটা বুঝতে পারতেছি কি হতে পারে। প্রথম স্ট্যান্ডায় কি বললো, দুইটা রাস্তা আমাদের জীবনের সাথে মিলে যায়, আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয় আমরা কোথায় কি করব, কোন দিকে যাব। তো এখানে বাংলাটাও আমি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম স্ট্যান্ডায় কবি তার শুরুতে কবি বর্ণনা করেছেন তিনি এক অরণ্যে হাঁটছেন, হঠাৎ তিনি একটা রাস্তার দুইটা পথে পৌঁছান। এখানে তিনি থেমে দাঁড়ান এবং দুইটা রাস্তার দিকে মনোযোগ দেন। এই দুইটা রাস্তা দেখতে প্রায় সমান এবং উভয় রাস্তা পাতা দিয়ে ঢাকা। তিনি ভাবেন যে যদি সম্ভব হতো তিনি উভয় পথে হাঁটতেন, তবে বাস্তবতা হলো একজন মানুষ একসাথে দুইটা পথ বেছে নিতে পারে না। তিনি যতদূর সম্ভব রাস্তার শেষ পর্যন্ত তাকান, যেন বুঝতে পারেন কোন পথটা থেকে কোথায় তাকে কোথায় নিয়ে যাবে। এখানে কবি দেখিয়েছেন যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষ সাধারণত চিন্তাশীল হয়। দ্বিপথের প্রতীকী অর্থ হলো মানুষের জীবনে সব সময় দুইটা বা একাধিক বিকল্প থাকে এবং আমাদের সিদ্ধান্তে জীবন পথ নির্ধারিত হয়। এবং দ্বিতীয় স্ট্যান্ডায় একটা পথ নির্বাচন করেন, তিনি সেই পথটা বেছে নেন যা কম হাঁটা হয়েছে বলে মনে হচ্ছে, তবে তিনি লক্ষ্য করেন যে উভয় পথ প্রায় সমান। কবি বলেন সে আশা করে যে তার নির্বাচিত পথ তার জীবনের ভিন্নতা আনবে। তিনি ধীরে ধীরে পথটা অতিক্রম করতে থাকেন, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করেন। এটি দেখায় যে কবি নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি দায়িত্বশীল এবং সচেতন। কম ব্যবহৃত পথের বেছে নেওয়া হলো প্রতীকী অর্থে এটি মানুষের স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং নিজস্ব চিন্তাধারার প্রকাশ। কবিতা আমাদের শেখায় যে জীবনে আমরা যে সিদ্ধান্ত নেই সেটি আমাদের অভিজ্ঞতা এবং পরিচয়কে গঠন করে। এবং তৃতীয় স্ট্যান্ডায় বলা হয়, তৃতীয় স্ট্যান্ডায় কবি ভাবেন যদি তিনি অন্য পথ বেছে নিতেন কি হতো। তিনি বলেন হয়তো আর কখনো সেই পথ বেছে নেওয়ার সুযোগ পাবেন না। এটি জীবনের অনিশ্চয়তা এবং কিছু সিদ্ধান্তের স্থায়িত্বকে প্রকাশ করে। আমাদের প্রত্যেক সিদ্ধান্তের একটা ফলাফল থাকে এবং সেই ফলাফলকে পূর্ব দৃষ্টিতে দেখা সম্ভব নয়। কবি এখানে জীবনের বিভিন্ন পথের মধ্যে পার্থক্য বোঝাচ্ছেন, কিন্তু একই সঙ্গে আমাদের শিক্ষা দিচ্ছেন যে প্রতিটি সিদ্ধান্তে নতুন অভিজ্ঞতা লুকিয়ে থাকে। এই স্ট্যান্ডাটা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি দেখায় যে জীবন কোনো সাধারণ বা সহজ পথ নয়। প্রতিটি পথের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ এবং নতুন উপলব্ধি। চতুর্থ স্ট্যান্ডা বা শেষ স্ট্যান্ডায় কবি ভবিষ্যতের কথা কল্পনা করেন। তিনি বলেন এক সময় তিনি ফিরে তাকিয়ে বলবেন আমি সেই পথ বেছে নিয়েছিলাম যা কম মানুষ বেছে নিয়েছে, আর এটি আমার জীবনের ভিন্নতা এনেছে। এখানে স্নায়ু বিশ্লেষণ বা সিজ ব্যবহার করা হয়েছে যা মূলত আনন্দ বা কেবল মনোভাবের প্রতিফলন হতে পারে। কবি এখানে দেখান যে জীবনের যে সিদ্ধান্ত আমরা নেই তার গুরুত্ব আমরা সময়ের সঙ্গে উপলব্ধি করি। কবিতার শেষে একটা মূলত হচ্ছে ধনাত্মক মনোভাব প্রকাশ পায় বা পজিটিভ মনোভাব প্রকাশ পায়। জীবনের পথ চলা আমাদের অভিজ্ঞতা এবং সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে থাকে। বুঝতে পেরেছেন? আজকে কি সোমবার না রবিবার? সোমবার। আচ্ছা ওই যে কহিসু তো আইসেছে, কথা কো আরেকবার কথা কো। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন কবিতাটা? জি ভাইয়া। জি দাদা। এই দুইটা কবিতা থেকে বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই দুইটা কবিতার যে পয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে সেই পয়েন্টগুলো একটু পড়ে ফেলবেন। আমার আসলে এক জায়গায় যেতে হতো 11টায়, আমি ভুলে গেছি, জানি না এখন যে কাজ হবে কিনা। আচ্ছা, তো ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখলাম। আপনারা প্রশ্নগুলো একটু দেখেন, প্রয়োজনে পরবর্তীতে আলোচনা করে দিব। ঠিক আছে ভাইয়া। ওকে, টাটা, বাই বাই।